আরে ফাউল, ফোনটা তো ধর। বারবার ফোন দিচ্ছি আর বারবার ফোনটা কেটে দিতেছে। তুই জ্যামে আসিস না কোথায় আছিস, ফোনটা তোর একটু বললে হয় না? আশ্চর্য। এরপর থেকে ওকে আর কখনো ফাউল বলবি না। ওকে কখনো ফাউল বলবি না? কি বলবো? কতক্ষণ যাবত বসে আছে ওর জন্য? ভালো লাগে এতক্ষণ বসে থাকতে? গাড়ির শব্দে হয়তো বা টের পাইতেছে না, এই কারণে ফোনটা ধরতে পারতেছে না। এত এক্সাইটেড হওয়ার কি আছে? আমি ওয়েট করি না। আবারও ফোনটা কেটে দিল। ভাই তোর যদি ওয়েট করতে হয় তুই ওয়েট কর, আমি যাই। আমার ভালো লাগতেছে না ভাই এতক্ষণ বসে থাকতে। ওই তো চলে আসছে। সরি গাইস, আই এম রিয়েলি সরি। এই বেটা ফাউল, তুই ফোনটা তো ধরতে পারোস। কয়বার ফোন দিছি দেখ তো। ফোনটা তো সাইলেন্ট ছিল, কি করবো বল। আরে যে শেহজাদ খানের মুভিটা, নতুন মুভি, ফার্স্ট শো যদি না দেখি, পুরানো শো হয়ে গেলে তো সেটা বাসি লাগে, আমার কাছে মজাই লাগে না কোনো। মানে আমাদেরকে এখানে বসায় রেখে তুই এতক্ষণ শেহজাদ খানের মুভি দেখে আসলি? ছবি রিলিজের পর ফার্স্ট শোটা যদি আমি দেখতে না পারি, আমার তো শান্তি লাগে না। তুই না পারিস। আমি যে 3 দিন আগে তোদের দুজনকে বলে রাখলাম যে আমার অনলাইন বিজনেসের ওপেনিংটা করব, এটার জন্য কিছু বিজনেস আইডিয়া দরকার, প্রমোশনাল আইডিয়া দরকার, আমার তোদের সাথে ডিসকাশন দরকার। তো এই যে আজকে অনলাইন বিজনেস রিলেটেড ডিসকাশনটা না করলে হয় না? কারণ আমি মাত্র যে মুভিটা দেখে আসছি, শেহজাদ খানের এখানে যে অ্যাক্টিং, ও মাই গড, আমি কবে যে তার মতো করে অ্যাক্টিং করতে পারবো, তার মতো নায়ক হইতে পারবো। একটা কাজ কর, তোর আজকে ডিসকাস কর, আমি আরেকদিন তোদের সাথে ডিসকাস করে নিব না। জারিফকে ছাড়া আমরা কি ডিসকাশনে যাব? তুই আরেকটা ডেট ফিক্স কর, সেদিন আমরা তিনজনের ডিসকাশনে বসি। পারফেক্ট। দরকার নেই ডিসকাশনের, দরকার নেই কোনো সাজেশনের, দরকার নেই। আমারটা আমিই করতে পারবো। আমার কোনো একটা ভালো কাজে আমি আজ পর্যন্ত আমার বন্ধুদের সাপোর্ট পাইছি? পাই নাই তো, এখনো পাবো না। দরকার নেই, আমারটা আমি করে নিব, তোরা থাক। আরে কই যাস? আই লিমন, দেখলি তো উঠে চলে গেল। ওভার রিঅ্যাক্ট করলো না? তা তো করলই। আর এই যে আমিও যে এই যে এতক্ষণ ধরে বসে বসে তোর জন্য ওয়েট করতেছি, তোর কি কোনো রকম ফিলিংস আছে? আর তুই কি করলি? মুভি দেখতে চলে গেলি। আমাকে সাথেও তো নিয়ে যেতে পারবি। তাজব কথা, আমার যে এই যে মুভির প্রতি যে ডেডিকেশন, আমার যে আগ্রহ, তোরা কখনো আমাকে ইন্সপায়ার করিস, কখনো এনকারেজ করিস? সেটা তো করিস না। এই জন্যই তো আমি খামাখা মুভির মধ্যে তোদেরকে টানি না, তাহলে তো নিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এনকারেজ করব। এখন চল উঠি। সে যদি হয়তো ভাবছো তোমার ভালোবাসা বোঝার মতো কোনো ক্ষমতা আমার নেই, হয়তো ভাবছো বনের পশুর মতোই ভালোবাসার আবেগ অনুভূতি আমার ভিতরে নেই। তোমার সে ধারণা ভুল। কারণ একটুখানি ভালোবাসা, একটুখানি মমতা পাওয়ার জন্য কতটা বছর আমি ক্ষুধার্ত শকুনের মতো অপেক্ষা করেছি, সে কথা তুমি হ্যালো, কি করিস? সে যদি হয়তো ভাবছো তোমার ভালোবাসা বোঝার মতো কোনো ক্ষমতা আমার নেই, হয়তো ভাবছো বনের পশুর মতোই আমি বুঝতে অপারগ, কিন্তু না সে যদি না। তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ দোস্ত আর বলিস না। উফ, শেহজাদ খান, কি দুর্দান্ত ডায়লগ, কি দুর্দান্ত অ্যাক্টিং। ইস, আমি যে কবে শেহজাদ খানের মতো এত দুর্দান্ত অ্যাক্টিং করতে পারবো, তুই নিজের চোখে না দেখলে তুই জীবনও বিশ্বাস করতে পারবি না। তোর সাথে আমার জরুরি কথা আছে। কাল বিকেলে টি স্টেশনে চলে আসবি, আর সাথে লিমনকেও আসতে বলছি। আরে বাবা, আমার এখন মোবাইলে বলে দিলেই তো হচ্ছে। কালকে তাহলে কষ্ট করে আমার আবার যাওয়া লাগে না। আমার কালকে বিকেলে একটা ডিরেক্টরের পিছনে দৌড়াইতে হবে। তোর কার সাথে কি আছে সেটা আমার জানার দরকার নেই। তোকে বিকেলে আমি থাকতে বলছি, তুই ঠিক টাইমে থাকবি। রাখলাম। এসব বন্ধু বান্ধবের জন্য আমার জীবনে কিছু হয় না। সে যদি হয়তো ভাবছো তোমার ভালোবাসা বোঝার মতো কোনো ক্ষমতা আমার নেই,
কতদিন পরে মৌমিতা তোমাকে আমি দেখলাম। হ্যাঁ, সে কবে ছোটবেলায় তুমি আসছিলা আমার শুটিংয়ে, মনে আছে তোমার? জি আঙ্কেল, মনে থাকবে না? আরে আমার তো সেই স্মৃতি এখনো মনে আছে, স্পষ্ট মনে আছে। সেই কত বছর আগের কথা, এত ছোট ছিলাম তখন, অবশ্য কিছু বুঝতাম না, কিন্তু এখন বুঝি। শুটিং বলতে আসলে আমরা যে আগ্রহ বোধ করি, এটা আসলে খুবই ধৈর্যের একটা কাজ, খুবই মনোযোগের, এত ক্রিয়েটিভ একটা ফিল্ড। আমরা যখন ডিরেকশন দিতাম তখন এই কারিগরি দিক কত কঠিন ছিল, আর এখন ডিজিটাল যুগ, সব কিছু কত মানে উন্নত হয়ে গেছে এবং অনেক সহজ হয়ে গেছে এখন। আচ্ছা আঙ্কেল, আপনি আবার কবে সিনেমা বানাবেন? তুমি কি বলছো এগুলি? সিনেমা বানাবো না? আমি তো সিনেমার ভিতরে বসবাস করছি। আগে একসময় ডিরেকশন দিতাম, এখন প্রডিউস করি, স্ক্রিপ্ট লিখি, এই তো। শুধু বয়সের কারণে একটু ভূমিকার পরিবর্তন করেছি। আচ্ছা, তোমার হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন মনে আসলো? এই, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? না 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 আঙ্কেল, আমার এই ধরনের কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা নেই। অনেক দিন আপনাদের সাথে কোনো যোগাযোগ হয় না, দেখা সাক্ষাৎ হয় না বলেই বাবা বললেন যে আপনাকে দেখে যেতে, আর এই জন্য আপনার সাথে দেখা করতে আসলাম। তোমার বাবা তো ব্যস্ত মানুষ। হ্যাঁ, একসময় গলাগলি সম্পর্ক ছিল আমাদের দুজনের ভিতরে। এখন কেউ বিশ্বাস করবে যে আমাদের সম্পর্কটা কত আত্মিক ছিল, কত মধুর ছিল? একজন আর একজনকে একদিন না দেখলে থাকতে পারতাম না। আমি বাবাকে আপনার কথা বলবো আঙ্কেল। বাবা তো আপনাদের বন্ধুত্বের গল্প আমাদের কাছে নিয়মিতই করেন। আঙ্কেল, আজ তো বেশ দেরি হয়ে গেছে, উঠি। শোনো মেয়ে, তোমাদের মতন এরকম শিক্ষিত সুন্দরী মেয়েরা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসে, তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু আরও উন্নত হবে, অনেক আধুনিক হবে, অনেক সুন্দর হবে। তাই তুমি আমার কথা একটু ভেবে দেখবে, চিন্তা করে দেখবে। আমার যদি কখনো এই ধরনের কোনো ইচ্ছে হয়, আমি আপনার সাথে যোগাযোগ করবো। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। আঙ্কেল, তাহলে আজ উঠি। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। সাবধানে। জি। কখন আসলি? কি হয়েছে তোর, বলতো? এমন থম মেরে বসে আছিস কেন? কিছু না, এমনি। আরে বল, কি হয়েছে? আর কত অপমান সহ্য করবো বল? মানে যার কাছেই যাই গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এভাবে তো হয় না, বুঝছিস? মানে পরিচিত লোকজন না থাকলে, মানে লিঙ্ক লবিং না থাকলে তো কোনোখানে কোনো কিছু করা যায় না। তোর মাথা থেকে কি সিনেমার ভূতটা নামবে না? আচ্ছা, আর কেউ কোনো স্বপ্ন দেখলে কোনো সমস্যা নাই, আমি সিনেমার নায়ক হব এই স্বপ্নটা দেখলে সেটাই সব দোষ হয়ে গেল না? একটা মানুষ পাইলট হইতে পারবে, কেউ টিচার হইতে পারবে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবে, কিন্তু সিনেমার নায়ক হওয়া যাবে না। রাগ করিস কেন? চেষ্টা করতে থাক, হয়ে যাবে। দেখিস, একদিন আমি সিনেমার অনেক বড় নায়ক হব। সিনেমা হলে হলে আমার হিট সিনেমা চলবে। দেয়ালে দেখবি আমার পোস্টার ঝুলতেছে, পেপার খুলে দেখবি আমার ছবি। শোন, আমাকে তো টিকিট ছাড়া দেখতে পারবি না, টিকিট কাটা লাগবে আমাকে দেখার জন্য, বুঝছিস? তোর টিকিটের দাম কত হবে রে? জানি না। আমি অনেকগুলো অগ্রিম টিকিট কেটে রাখবো, যখন ইচ্ছা তখনই যেন তোকে দেখতে পাই। আচ্ছা শোন না, ওই যে ওই দিন লিমন যে ওর অনলাইন শপটা নিয়ে ডিসকাশন করতে চাইলো, আমাদের ডিসকাশনের পার্টটা সেরে ফেলি, চল। আমার আইডিয়াটা হইতেছে একটা ক্লাউড কিচেন। কিচেনের সেটআপ অলরেডি রেডি হয়ে গেছে, শেফ রেডি, সব কিছু রেডি। আমার টার্গেট গ্রুপটা হচ্ছে ব্যাচেলার, স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়ার্স, যারা কিনা হচ্ছে ফ্যামিলির সাথে থাকতে পারে এবং যাদের রান্না করার সময় নাই বা রান্না করতেও পারে না। সো এদেরকে আমি এফোর্ডেবল প্রাইজের মধ্যে 5 স্টার ক্যাটাগরি খাবার দিই।
মার্কেটে এই সেগমেন্টটার জন্য কেউ এখনো কিছু করে না। তো ওই সুযোগটা নিব, তাহলে উইল গেট ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। তারপরে আমরা আস্তে আস্তে প্রিমিয়াম মার্কেট যেগুলো আছে ওই মার্কেটগুলোতে আস্তে আস্তে ট্যাপিং করব। দ্যাটস মাই আইডিয়া। কেমন লাগলো? ওয়াও, গ্রেট। কি বললি ক্লাউড কিচেন, এগুলো তো আমার মাথায় ধরতেছে না। মানে তুই এত অল্প সময় কেমনে সব চিন্তা ভাবনা করে এত দূর আগায় গেলি? হ্যাঁ, এতদিন পর আমাদের সাথে শেয়ার করলি। তোরা খুশি তো? আমি তো অনেক খুশি দোস্ত, তোর আইডিয়াটা সুপার। থ্যাংক ইউ। মানে আমার মনে হয় অনেক অনেক ভালো কিছু হবে। এই যে 2 দিন পর পর যে তোর এসব ইনোভেটিভ আইডিয়া, তারপর তুই কোথেকে এখানে টাকা পয়সা ম্যানেজ করে তুই জিনিসটা সুন্দর মতো করে এক্সিকিউট করে ফেলিস, মানে এত টাকা পয়সা তুই কোথেকে পাস? শোন, তোর আইডিয়া যদি সলিড থাকে আর যদি মাথায় বুদ্ধি থাকে, তাহলে না টাকা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। টাকা ভূতে জোগাড় করে দেয়, বিশ্বাস কর, এটাই সত্যি। মানে আইডিয়া থাকলে কি তোর ভূত এসে সব কিছু ম্যানেজ করে দিবে? ভূত এসে টাকাও দিয়ে যাবে? হ্যাঁ। চাপাবাজ তুই একটা। কিন্তু দোস্ত, তুই না একটা জিনিয়াস। থ্যাংক ইউ। আর আমি যদি মনে কর যে তোর মতো বড়লোক বাবা পেতাম, মানে তোর বাবা যে পরিমাণ বড়লোক, আমি যদি এরকম শ্বশুর পেতাম, তাহলে কি করতাম জানিস? তাহলে আমি মঙ্গল গ্রহে ক্লাউড কিচেন খুলতাম। হয়েছে, থাম। কই তোর মঙ্গল গ্রহ আর কই তোর শ্বশুর? আচ্ছা, মঙ্গল গ্রহে যদি তুই ক্লাউড কিচেন দিতি, তো কাস্টমার কারা হতো? কাস্টমার কারা হতো আবার? তোরা দুইজন। সেটা কারে পাইতাম ওইখানে? দোস্ত, আমরা মঙ্গল গ্রহে যাইতাম। আচ্ছা, তোর কি কি কাজ বাকি আছে একটু তাড়াতাড়ি কর না, আমার তো একটু পর আলতাফ স্যারের সাথে মিটিং আছে। আলতাফ স্যার? এটা আবার কে? আরে উনি বর্তমান সময়ের একজন হিট ডিরেক্টর। ওনার রিসেন্ট কাজের জন্য তো উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। আচ্ছা বুঝছি, তুই যাইস আলতাফ স্যারের কাছে। এখন আমি চাই আমার ক্লাউড কিচেনের পেজের প্রথম লাইক তোরা দুইজন দে। বলতে পারি সেটা একটা উদ্বোধন আমি তোদের দিয়ে করাতে চাচ্ছি। বাহ, জোস। চল তাহলে করে ফেলি। লাইক ডান। ডান। ইউ কংগ্রাচুলেশনস দোস্ত। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস। বসো বসো। কি যেন নাম তোমার? জারিফ। জারিফ। ও তুমি তো এর আগে আসছিলে আমার কাছে না? দেখো ভাই, এটা সিনেমা, এখানে মানে অনেক টাকার ব্যাপার, মানে কোটি টাকার ইনভেস্টমেন্ট। সেখানে তুমি তো নতুন ছেলেকে নিয়ে তো এত বড় রিস্ক নেওয়া যায় না। আর তাছাড়া তুমি তো অভিনয়ের কিছুই জানো না। এই যে লাস্ট যে অডিশনটা দিলা, তুমি তোমার মান সম্মান পাই না। তুমি নাচতে পারো না, তুমি ফাইট জানো না, তুমি 2 লাইন সংলাপ ভালো করে বলতে পারো না। অথচ মানে তুমি অ্যাক্টিং করতে আসছো, নায়ক হবা, হিরো হবা, স্টার হবা। হ্যালো। ও আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। এই শুনো ভাই, আমার একটু ফোন আসছে, আমার ছুটিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি, তোমরা সকলে নাও। সে কখন থেকে থম মেরে বসে আছিস? কি হয়েছে বলবি তো? কিছু না দোস্ত, তুই বুঝবি না। আমি বুঝবার জন্যই তো তোকে ডাকলাম। এখন আমাকে একটু বুঝায় বল। আরে আমি বলি কি, খামাখা তোদের এইসব বুঝায় বলতে পারবো না। তোরা এমনিতেও বুঝবি না, তুই কেন ডাকছো সেটা বল। আরে বাবা, আমি তোকে ডাকছি এই কারণে। তোর মনটা কেন খারাপ? কি হয়েছে? আমাকে আমাকে যদি খুলে না বলিস, তাহলে আমারও তো খারাপ লাগে। দোস্ত, আমার বিষয়টা কি আমার খারাপ লাগে, সোজা হিসাব। লিমন কি সুন্দর করে একটার পর একটা বিজনেস স্টার্ট করতেছে, বাড়ি গাড়ি সব কিছু আছে। আঙ্কেলও তো কি সুন্দর বড় লোক, তোর কোনো টেনশনই নেই। আর আমি একটা মানুষ, এত চেষ্টা করে যাচ্ছি, এত দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, সবাই আমাকে ফিরে দিচ্ছে। মানে আমার এত এফোর্টের কোনো মানে রেজাল্টই মিলাইতে পারতেছি না। ভালো লাগে না দোস্ত, নিজেকে ওয়ার্থলেস মনে হয়। শান্ত হ।
এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলে? কোনো কিছু অ্যাচিভ করতে হলে অবশ্যই কিছুদিন সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। তুই চেষ্টা করতে থাক, অনেক ভালো কিছু হবে। এভাবে ভেঙে পড়লে কিন্তু আরো কিছু করতে পারবি না। এখন একটু নর্মাল হো, একটু হাসতো। আরে তোকে তো পুরাই একেবারে নায়ক জারিফের মতো লাগতেছে। ফাত্রামি করিস না তো। ফাত্রামি করলাম কই? আচ্ছা, আমার না একটা কথা বলার আছে। বল, সমস্যা কি? আসলে অনেকদিন ধরেই তোকে কথাটা বলবো, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আরে সাহস না পাওয়ার কি আছে, বলে ফেল। তোকে ফ্রেন্ডের থেকেও আর একটু বেশি কিছু মনে করি। আবার ফাইজলামি শুরু করছিস তোরা না। মানে আমি একটা সিরিয়াস কথা বলতেছি, আমার মনটা খারাপ। কোথায় তুই? মানে আচ্ছা শোন না, আঙ্কেলের তো অনেক বড় বড় লোকের সাথে পরিচয়। দেখ না, যদি আঙ্কেলের পরিচিত কেউ থাকে, বড় প্রডিউসার। আমি জানি তুই বললে আঙ্কেল ফেলতে পারবে না। দেখ না, যদি একটু আমার সাথে একটু কানেক্ট করা যায়, যদি একটা সুযোগ পাই, একটা ছবি করার সুযোগ পাই, দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো। আসলেই বলবি? হুম। তুই কি বললি আমি তো সেটা বুঝতে পারলাম, কিন্তু আমার বিষয়টা কি তুই বুঝতে পারছিস? আরে হ্যাঁ, বুঝবো না কেন তোর বিষয়টা। চল ভিতর যে বসি। ওঠ ওঠ। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। অমৃতা, হ্যাঁ কেমন আছো তুমি? এই তো আঙ্কেল, আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, আমার ব্যবসায়ী বন্ধু কেমন আছে? বাবা তো দেশে নেই, দেশের বাইরে গেছে ব্যবসার কি কাজে। হ্যাঁ, এত বড় ব্যবসায়ী, তাকে তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেই হবে, দেশ বিদেশে তো ঘুরতেই হবে। এই যে আমরা যেমন সিনেমা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আপনি আমাকে একদিন সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন, আপনার কি মনে আছে? হ্যাঁ বলছিলাম তো। তো তুমি কি এখন সিনেমা করতে আগ্রহী হয়েছো? না 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 আঙ্কেল, আমাকে দিয়ে অভিনয় হবে না। আমি তো জাস্ট বাবার মতো ব্যবসায়ী হতে চাই। আমার বন্ধু, ও হচ্ছে সিনেমা প্রেমী। ও আসলে সিনেমায় অভিনয় করতে খুব আগ্রহী। অভিনেতার প্রস্তুতি, অর্থাৎ একজন অভিনয় শিল্পী কিভাবে অভিনয়ের জন্য প্রস্তুত হবেন। অভিনেতার সম্বল হলো তার দেহ বা শরীর এবং তার কণ্ঠস্বর। এই দুটি জিনিস তার নিজের। তো প্রথমে আমি যদি দেহ বা শরীরের কথা বলি, তাহলে একজন অভিনেতা কিভাবে তার শরীরকে তৈরি করবেন। তিনি কি একজন বডি বিল্ডারের মতো অভিনয়ের জন্য সবচেয়ে জরুরি প্রস্তুতি মানসিক প্রস্তুতি। অভিনয়ের জন্য সবচেয়ে জরুরি মানসিক প্রস্তুতি। বস, কবে যে একবার চান্স পাবো? তবে বস, চান্স পাইলে আমি কিন্তু আপনাদেরকে ছাড়াই যাবো। গুড নাইট বস।
কি হয়েছে? মানে ফোনটা ধরতেছি না মানে তো বুঝতেছিস যে ঘুমাচ্ছি, বারবার ফোন দিতে হবে। এভাবে ঘুমায় থাকলে হবে? স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে না? আচ্ছা শোন, আমি তোর মোবাইলে একটা অ্যাড্রেস টেক্সট করে দিয়েছি, তুই দ্রুত রেডি হয়ে আঙ্কেলের সাথে দেখা করতে যা। কে? আঙ্কেল বাংলাদেশের অনেক বড় ফিল্ম প্রডিউসার, আর উনি বাবার অনেক ভালো বন্ধু। কালকে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, বেশ অনেকগুলো মুভি নিয়ে ভাবতেছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। তো তুই কি মানে আমার সাথে ফাইজলামি করতেছিস নাকি মানে আসলে? তুই কথা না বাড়ায় তাড়াতাড়ি রেডি হ, উনি কিন্তু 12টা পর্যন্ত অফিসে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস আমি এখন রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ লিমন, বল। মানে তোকে তো শাড়িটা অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস দোস্ত। আচ্ছা তুই কি যেন আমাকে বলার জন্য ডাকছিস, বল। Wait. তোর জন্য। আমার জন্য? ধর। কেন? মানে পাগল টাগল হয়ে যাস নাই তো? মানে ফুল, এটা আবার কি? গিফট। কাহিনী কি বলতো? কোনো ঘটনা ঘটাস নাই তো? ফুল আর গিফটের সাথে ঘটনার কি সম্পর্ক, আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা শোন, 23 তারিখ না তোর বার্থডে? তোর বার্থডেতে তো আমি থাকতে পারবো না, কারণ আমাকে আজকেই যেতে হবে, তাই অগ্রিম গিফট তোর জন্য। আজকে কোথায় যাবি আর আমার বার্থডেতে তুই থাকবি না মানে? অনেক ইচ্ছা ছিল, ট্রাস্ট মি, আমি আসলে কোনোভাবেই মিস করতে চাই নাই, কিন্তু বিজনেসের খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, আমার চায়না যেতে হবে। ইনফ্যাক্ট আজকেই যাচ্ছি আমি। আমার বার্থডে পরে যাইতি। সরি। আচ্ছা শোন, তোর জন্য চায়না থেকে কি আনবো বল, তুই যা বলবি তাই নিয়ে আসবো। তুই যা, আবার সুন্দর মতো খুব দ্রুত আমাদের মাঝখানে চলে আয়, এটাই চাই আমি। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। এই কই হারাইলি? ও মানে আমি চিন্তা করছিলাম আর কি, যে কতদিন তোদেরকে না দেখে থাকবো, আবার কতদিন মানে বিদেশ থেকে এসে। জারিফ, জি। ওর নাম হচ্ছে সোহেল। ও বর্তমানে সবচেয়ে প্রতিভাবান এবং প্রমিজিং একজন ডিরেক্টর, অত্যন্ত জনপ্রিয়। আমি ভাইয়ার লাস্ট যে প্রজেক্টটা ছিল স্বপ্ন এনেছি কুড়িয়ে, আমি একদম ফার্স্ট শোটা কিন্তু আমি হলে যেয়ে দেখেছি, বাহ। এবং এত সুন্দর সুপার একটা রোমান্টিক ইমোশনাল গল্প আমার খুবই ভালো লেগেছে। আমরা যে প্রজেক্টটা হাতে নিয়েছি বিশেষ করে তোমার জন্য, সেটা হবে অত্যন্ত রোমান্টিক এবং ইমোশনাল একটা ছবি, মানে দর্শকরা যেন হল থেকে কাঁদতে কাঁদতে বের হয়। তোমার বিপরীতে যে নায়িকা নিয়েছি সে হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নায়িকা মৌমিতা। ডিসেম্বর থেকে আমরা শুটিংটি শুরু করছি। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমি আমার চেষ্টা, আমার মেধা সব কিছু কাজে লাগিয়ে এই প্রজেক্টটার পিছনে আমি ঝাঁপিয়ে পড়ব। বাহ বাহ, চমৎকার কথা। আমার সব আজকে একটা দিনে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে দোস্ত। আমি জানি না কেমনে কি হলো দোস্ত, আজকে ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে দোস্ত। আচ্ছা ঠিক আছে,
আমি তো জানি তোর স্বপ্ন পূরণ হবে। স্থির হ, থাম। আর স্বপ্ন পূরণ হয়েছে মানে এটা তো তোর স্বপ্নের শুরু বাবা। না 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 দোস্ত, এতদিন আমি কত জায়গায় কত এফোর্ট দিছি, কত জায়গায় গেছি, কোনো মানুষ আমাকে পাত্তা দেয় নাই। আজকে তোর একটা ফোন কলে তুই বুঝতেছিস আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আই লাভ ইউ দোস্ত, আই লাভ ইউ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি জানিস? আই লাভ ইউ টু। এখন চল বসি, তারপরে শুনি সব কিছু। দোস্ত তুই আমার এই লাইফে আমি যত মানুষের সাথে মিশছি, যত জায়গায় গেছি, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট পসিবল পারসন। মানে আমি সারাটা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। উফ, আমি না তোর এই ফর্মালিটি আর নিতে পারতেছি না। তোর এই সমস্ত ফর্মাল কথা শুনে কি মনে হইতেছে জানিস? আমি তোর খুব দূরের একটা মানুষ। আরে বাবা, আমি তো তোর কাছের মানুষ, আর মানুষ কাছের মানুষের জন্যই তো করে নাকি? এটা কি দেখছিস? এটা হচ্ছে এগ্রিমেন্ট যেটা আমি সাইন করে আসছি। একটা ছবি না দোস্ত, দুইটা ছবি সাইন করে আসছি আমি। আমি এতদিন ধরে স্ট্রাগল করতেছি একটা ছবির জন্য, একই দিনে 2টা মুভি সাইন করে আসছি। এবং শুধু এইটাই না, আমার রেমুনারেশন কত জানিস? 5 লাখ টাকা। এবং ওরা অলরেডি 1 লাখ টাকা অ্যাডভান্স করে দিছে। আরেকটা মজার জিনিস হয়েছে, কি? আমার তো আর ওই আগের নাম নাই। কেন, তোর রাখিকে কে দিল? আমার নতুন নাম হচ্ছে জারিফ খান। বাবা, জারিফ খান? কেমন আছে নামটা? আর তুই আমাদের কাছে সারা জীবন জারিফে থাকবি। আর একটা মজার জিনিস আছে। কি? আমার ফিল্মে আমার যে নায়িকা, সেটা কি জানিস? এই সময় হার্ট থ্রোব সেন্সেশন মৌমিতা আমরিন। ভালোবাসার পানির খেলে, ভালোবাসার পানির খেলে, মুখে দেব তুইলে, প্রেমের বাক্স দেব খুইলে, বন্ধু আমার বাড়ি আইসো, প্রেমের বাক্স দেব খুইলে। ভালোবাসার পানির খেলে, ভালোবাসার পানির খেলে, মুখে দেব তুইলে, প্রেমের বাক্স দেব খুইলে, বন্ধু আমার বাড়ি আইসো, প্রেমের বাক্স দেব খুইলে। বাহ 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 বাহ, চমৎকার জারিফ। বাহ জারিফ, বাহ, খুব ভালো হয়েছে। আর মমিতার কথা কি বলবো? তো জারিফ, মমিতা, এরপর আমরা যে রোমান্টিক সিনটা আছে সেটা আমরা শুট করব। জারিফ, ওয়েল ডান। আমি অত্যন্ত খুশি হয়েছি। মমিতা, কি তোর নতুন হিরোর কি অবস্থা? কি মনে হয় তোমার কাছে? স্যার, আপনার যে চোখ, সেটা তো অসাধারণ একটা হিরো বের করে এনেছে। And I can see that he has a very bright future. থ্যাংক ইউ। বাহ, what a performance. Director, producer, সবই তো দেখি তোমার উপর ফিদা। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আসলে যেহেতু অনেকদিন ধরেই মুভিতে কাজ করার জন্য চেষ্টা করতেছিলাম, একটু একটু প্র্যাকটিস তো রাখতেই হয়। আর শুধু ডিরেক্টর প্রডিউসাররা ফিদা নাকি তুমিও ফিদা? ও সরি, তুমি তো ইন্ডাস্ট্রির লিডিং নায়িকা, আর আমি জাস্ট নিউ কামার, সো তোমার তো আমার উপর ফিদা হওয়া যাবে না। এই ছেলে, এখনই এই কথা? ফিদা হয়েছি কি না হয়েছি সেটা তোমার এখনই জানার দরকার নেই। সময় হলে আমি নিজেই জানিয়ে দিব। কে কেটে দিলা যে? ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? চাইল্ডহুড ফ্রেন্ড। শোনো, এই ইন্ডাস্ট্রিটা ভীষণ কম্পিটিশনের জায়গা। এখানে কাজ করতে হলে কোনো পিছু টান রাখতে নাই। মিতা থেকে মৌমিতা শুধু একদিনে হয়নি, ভীষণ কষ্ট এবং অনেক সাধনার পরে হয়েছি। আমি এই পৃথিবীটা জয় করতে আসছি।
আর সেটার জন্য যা যা করা লাগে আমি সব করব। বাহ, that's my boy. I like the confidence. থ্যাংক ইউ। তোর এমন হিরো হওয়ার দরকার নাই যেখানে তোর সাথে আমার দেখাই হয় না। আরে বোকা, আমি কি ঢাকায় থাকি সব সময়? কখনো কক্সবাজার, আবার বান্দরবন, কখনো সিলেট। দেখা কিভাবে করবো? আবার কখনো তো দেশের বাইরেও যেতে হয়। ফোনটাও তো ধরতে পারিস। আরে বুঝিস না কেন, সারাক্ষণ তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হয়। কোথায় ফোন, কোথায় কি, এইসব কি মাথায় থাকে? যখন ফ্রি হয়ে এমন টায়ার্ড থাকি যে কিচ্ছু ভালো লাগে না। প্রথম প্রথম তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই আসলে আমাকে ভুলেই গেছিস। আরে তুই এভাবে বলতেছিস কেন? আমি তোকে কিভাবে বলবো? তাই তুই আমাকে কিভাবে ভুলবি? আচ্ছা একটা কথা বলবি, বলতো আমি কে তোর? তুই তুই আমার মনের মানুষ, মনেই বসবাস। প্রেমের বাজার থেকে তোকে আমি হৃদয়ের দামে কিনেছি। মানুষ মরে যায়, কিন্তু হৃদয় কখনো মরে না। আমি তোকে কখনো হারাতে চাই না। আমি তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য কতটা বছর অপেক্ষা করছি জানিস? আমি তোকে বুঝাইতে পারবো না। আমি তোকে আমার নিজের থেকে কতটা বেশি ভালোবাসি। ও মাই গড, আমি তোকে সিনেমার ডায়ালগ শুনেছিলাম, ও দেখে সিরিয়াসলি নিয়ে নিছে। শোন না, ওরা সবাই আমার কাজের খুব প্রশংসা করে, বলে আমি নাকি অনেক ভালো করি। আমি বলতাম না তুই অনেক দূরে যাবি? আমি তো জানি তুই সত্যি অনেক দূরে যাবি। ভাবতে অবাক লাগে যে তোমাকে আমি স্বপ্ন দেখতাম সব সময়, সেই তুমি আমার কত কাছাকাছি। আমরা 2টা বছর একই সাথে। স্বপ্ন যে কখনো কখনো সত্যি হয় তা এখন বুঝতে পারলে তো? তুমি এখন শুধু আমার সিনেমার নয়, আমার জীবনেরও হিরো। তোমার সাথে যখন থাকি তখন মাঝে মাঝে আমি চিন্তা করি, এটা কি শুটিং নাকি বাস্তবতা? আচ্ছা তুমি তো নাকি তুমি না? না আসলে তো তুমি। আচ্ছা অনেক তো হইলো লুকোচুরি প্রেম, চলো না বিয়ে করে ফেলি। আমার তো আর ভালো লাগে না। শোনো, অপেক্ষা হলো ভালোবাসার একটা পবিত্র চিহ্ন। সবাই তো ভালোবাসি ভালোবাসি বলতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটার জন্য কেউ অপেক্ষা করতে পারে না। আচ্ছা আমরা একসাথে কয়টা ফিল্ম করলাম বলো তো? 14-15টা তো হবেই, হাতে তো এখন 10-12টা আছে। শোনো, যেই দিন আমাদের ফিল্মে সেঞ্চুরি কমপ্লিট হবে আমরা সেই দিন বিয়ে করব। আইডিয়াটা কেমন হলো বলো তো? ওফ জারিফ, তুমি না মোমেন্ট বুঝো না। আচ্ছা যে সেঞ্চুরির যে আইডিয়াটা, ওটা কিন্তু ভালোই ছিল। আরে বাবা, আমি তোকে কিভাবে বুঝাবো যে আমি কতটা বিজি থাকি? দেখছিসই তো, এখন একটা শুটিং ইউনিটের মাঝখানে আমি। মানে ক্যারিয়ারের শুরুতে অনেক কিছু মেনটেন করতে হবে, বুঝছিস? আমাকে নিয়ে তো তোর প্রথম ছবি দেখতে যাওয়ার কথা ছিল। আচ্ছা সেটা বাদ দে, কতদিন ধরে তো তুই আমার ফোনটাও ধরিস না। আমাকে তো একটু ফিল করিস? ভালোবাসিস আমাকে?
আরে তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুই না একটু সময় দে, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর ওই মেয়েটার সাথে, ওই নায়িকাটার সাথে তোর কিসের এত মেলামেশা? জায়গায় জায়গায় তোদের একসাথে ছবি, মানুষজন কত আজে বাজে কথা বলে বেড়াচ্ছে, তুই জানিস? কোন খবর রাখিস? আচ্ছা, কে কি বললো, কে কি প্রচার করলো, এটা তোর বিশ্বাস করতে হবে? আর এসবে ফিল্মের কাটতি পারে। আমার অলরেডি 12টা সিনেমা সাইন করা, বুঝতেছিস আমার উপর কোন লেভেলের প্রেশার? প্রেশার? আসলে তুই দিন দিন কেমন যেন হয়ে যাইতেছিস। সত্যি করে বলতো, তুই কি আমাকে আগের মতো ভালোবাসিস? তখন থেকে কি শুরু করছিস যে ভালোবাসিস ভালোবাসিস? আরে তোর সাথে কি কখনো আমার আগে প্রেম ছিল? সারিফ, বন্ধুত্বের বাইরেও তো আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, তুই সেটা অস্বীকার করতেছিস? তুই ভুলে গেছিস তুইও তো আমাকে ভালোবাসতি। তুই তুই আমাকে বলিস নাই যে তুই আমাকে ভালোবাসতি? আরে সেটা আমার অ্যাক্টিং এর এক্সপ্রেশনের প্র্যাকটিস ছিল। এই যে দেখ, এখন আমি অ্যাক্টিং করতেছি, কিভাবে করতেছি? প্র্যাকটিস না করলে আজকে এই জায়গায় আসতে পারতাম? তুই আমার জাস্ট ফ্রেন্ড ছিলি, তোকে আমি ভালোবাসতে যাবো কোন দুঃখে? যাই হোক, বাদ দে। আমার এখন মেকআপ রুমে যাইতে হবে, যে কোনো সময় ডাক পড়বে। আমি শুটিং শেষ করে পরে তোর সাথে কন্ট্যাক্ট করতেছি, তুই আগা তাইলে। সেটা আমার অ্যাক্টিং এর এক্সপ্রেশনের প্র্যাকটিস ছিল। এই যে দেখ, এখন আমি অ্যাক্টিং করতেছি। খান সাহেব, আসসালামু আলাইকুম। আরে আলতাফ ভাই, কখন আসলেন আপনারা? এই তো সন্ধ্যায়। কি বলেন? আমি এই 11টা পর্যন্ত ঘুমাইলাম। সরি, এক্সট্রিমলি সরি। আসলে এই যে আমাকে আবার এই ভোর 4টার সময় মরিশাসের ফ্লাইট ধরতে হবে, এই জন্য একটু ঘুমাই নিলাম। তো বলেন না ভাইজান, কি করতে পারি আপনাদের জন্য? খান সাহেব, আপনার একটা ডেটের জন্য 2 মাস যাবৎ ঘুরতেছি, কিছু একটা করেন। এদিকে প্রডিউসাররা আমি কি বলি বলে। ভাই, আজকে আপনার ডেট না নিয়ে আমরা যাচ্ছি না, আপনার ম্যানেজার খালি ঘুরায়, এই জন্য আজকে আমরা সরাসরি আসছেন, ভালোই হয়েছে। কিন্তু আমার তো নেক্সট 1 বছর ডেট দেওয়ার মতো কোনো ডেট নাই। অবশ্য তারপরে যদি কাজ করতে চান, আমার ম্যানেজারের সাথে একটু যোগাযোগটা রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমি তো রেমুনারেশন বাড়াইছি, শুনছেন মার্কেটের খবর তো আপনারা রাখেন। আমার রেমুনারেশন এখন 40 লাখ টাকা। ভাই, এইটা আপনি কি করেন? এমনি মার্কেটের যে অবস্থা, আপনি যদি আমি 40 লাখ টাকা দিই তাহলে সিনেমা বানাবো কিভাবে? আরে খান সাহেব, গত 10 বছর যাবৎ শেহজাদ খানের রেমুনারেশন 10 লাখ টাকা, আর সেখানে যদি আপনি এত বললেন। তাই তো। শুনেন মিয়া ভাই, মার্কেটে কে কি করতেছে এগুলো আসলে আমার গুনার টাইম নেই। আর আপনারা যদি কম পয়সার আর্টিস্ট নিয়ে প্ল্যান করতে চান, কাজ করতে চান, করেন, কোনো সমস্যা নাই। আমি তো আপনাদেরকে মানা করি নাই, আপনাদের এখানে আসতেও বলি নাই। আচ্ছা যাই হোক ভাইরা, আমি তাহলে একটু আসি, একটু রেডি হতে হবে, ফ্লাইট আছে একটু পরে আবার। আপনার ডায়াল নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। কিরে, এত রাতে কি হয়েছে তোর? দোস্ত, তারিফের কোনো খোঁজ পাইলি? আমি তো ওকে কয়েকবার ফোন দিলাম, ওর ফোনটা সুইচড অফ। কি করবো বল? ওর ফোন বন্ধ।
ফ্রেন্ড ছাড়া না আমার কিচ্ছু ভালো লাগতেছে না। দোস্ত একটা কথা বলবি, আমি কি দেখতে খুব পচা? ও আমাকে এত অবহেলা করে কেন? অমৃতা, কেউ তোকে অবহেলা করছে দেখে তুই পচা হতে যাবি কেন? কেউ যদি তোকে না বুঝতে পারে এটা তার দোষ, ইটস নট ইয়োর ফল্ট। আর এই এত রাতে এই ফ্যাচফ্যাচানি আমার সাথে করবি না তো। তুই যার জন্য ফ্যাচফ্যাচানি করছিস সে তো এখন টাকার মালিক, খ্যাতির মালিক, সে এখন স্টার। তার কি এত কিছু শোনার টাইম আছে? আমার আসলে তোর সাথে শেয়ার করাই ভুল হয়েছে। তুইও আমাকে বুঝিস না। তোরা সবাই আসলে নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আমার ফিউচার নিয়ে ব্যস্ত। আমি তোকে বুঝি না? আমি তোকে সবচেয়ে ভালো বুঝি, আর আমি তোকে বুঝি দেখেই আমি এখনো তোর সাথে আছি, তোর পাশে আছি। আর আমি তোকে যেটা বলতে চাই, যেটা বোঝাতে চাই, সেটা তো শোনার সময় তোর নেই। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন এত টেনশন করিস না তো, ঘুমা। দেখি কালকে সকালে কি করা যায়। বাই। জারিফ, ও জারিফ, উঠো না। কি? শুটিং এর পুরো ইউনিট তোমার জন্য আউটডোরে ওয়েট করছে। কামাল মামাও অপেক্ষা করছে। কি হয়েছে? আর জারিফ খানের জন্য একটা ইউনিট ওয়েট করতেই পারে, এটা দেশ এত প্যারা খাচ্ছ কেন তুমি? আর আমি অ্যাক্টিং কিভাবে করবো আমার মুড না আসলে? ভেরি নাইস, কত সুন্দর বাড়ি না? আচ্ছা চলো আগে। ওয়ালাইকুম আসসালাম। এইটা জারিফের বাসা না? জি। জারিফ বাসায় আছে? আছে। আচ্ছা ওকে গিয়ে বলেন যে ওর দুজন বন্ধু এসেছে। আর আজকে মিটিং এ আছে, আজকে তো কারোর সাথে দেখা করতে পারবে। আপনি জারিফকে যে বলেন লিমন আর অমৃতা এসছে, তাহলেই হবে। ঠিক আছে। আমাদের এখন যে পিক টাইমটা যাচ্ছে, আমাদের কি করা উচিত জানো? কি? আমাদের একজন আরেকজনকে ছাড়া মুভি করা উচিত না। এখনই যদি আমরা একটা সিন্ডিকেট বানায় ফেলতে না পারি তাহলে ইট উইল বি আ বিগ লস। স্যার আপনার দুইজন বন্ধু আছে। আহা, আমি তোমাকে বলেছি না যে আমি আজকে একটা মানুষের সাথেও দেখা করতে পারবো না। আমার আজকে মিটিং আছে, তুই বুঝো না কেন? বলছিলাম না স্যার মিটিং এ আছে, আজকে কারোর সাথে দেখা করতে পারবে। আপনি আমাদের নাম বলেছেন তো, লিমন অমৃতা? জি বলছি। তারপরে বললো দেখা করতে পারবেন না। আবার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকার পর মারা নেই। চল শোন না, রাত করিস না। বলি কি, মানে জারিফের জন্য আমরা আরেকটু ওয়েট করি, ওর মিটিংটা শেষ হোক, ততক্ষণ পর্যন্ত আরেকটু ওয়েট করি প্লিজ। চল, তুই যদি কখনো কারো কাছ থেকে মানে গভীরভাবে কোনো কিছু এক্সপেক্ট করিস না, কোনো কিছু আশা করিস, তাহলে সেটাই চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। জানিস সেটা? তুই ওয়েট কর তোর জারিফ খানের জন্য। আমি গেলাম। আরেকটা কথা, আমিও তোকে সারা জীবন পাগলের মতো ভালোবেসেছি। আমি কখনো সেটা তোকে বলিনি, বলার সাহসও পাইনি। তার কারণ কি জানিস? কারণ আমি তোর কাছ থেকে কখনো গভীরভাবে কোনো কিছু আশা করিনি, আর ভীষণ ভালো কষ্টও নেই। জারিফ, তুই এত দুষ্টু কেন? আচ্ছা আমি কি দুষ্টু নাকি বলো? তুমি তো আমাকে দুষ্টামি শিখাইছো। আমি দুষ্টামি শিখাইছি নাকি তুমি দুষ্টামি করতে থাকো সব সময়? আচ্ছা ফাইন, তুমি দুষ্টামি শিখাও নাই, আচ্ছা বাট আমরা আসলে ওই দুষ্টামিটা না ছাড়তে পারতেছি না। আচ্ছা এখন থামো, হইছে তো? না আমি থামবো না।
কিছু মানুষ আছে যারা অতীত সহজেই ভুলে যায়। তোমার কথা শুনে মনে হচ্ছে জারিফ তেমনই একজন। ধরাকে সরা জ্ঞান করে যারা সামনের দিকে এগিয়ে যেতে চায় তাদের অতি দ্রুতই পতন হয়। প্রকৃতি তো আমাদের এমনটি শিখিয়েছে। জারিফ আমার সিনেমায় অভিনয় করার জন্যে যতটা না যোগ্য ছিল তার চেয়ে বেশি তোমার সুপারিশটাকে আমি গুরুত্ব দিয়েছি। সেই ছেলে তোমার বন্ধুত্বটাকে অস্বীকার করে মানুষ হিসেবে ভুল করেছে। শোনো, সেই বড় শিল্পী যে মানুষ হিসেবে বড়। এই জারিফ নায়ক হয়েছে, সিনেমার নায়ক, পর্দার নায়ক, বাস্তবের নায়ক তো সে হতে পারেনি। কিন্তু সে যদি চাইতো তোমাদেরকে কাছে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে বাস্তবের নায়ক হতে পারত। বন্ধুর কাছে বন্ধুই তো সবচেয়ে বড় নায়ক, এর চেয়ে বড় নায়ক তো আর নেই। শোনো, সব প্রকৃত শিল্পী কিন্তু নায়ক, সব নায়ক কিন্তু প্রকৃত শিল্পী নয়। আমার মনে হয় জারিফ একদিন তার ভুল বুঝতে পারবে, শুদ্ধ মানুষ হয়ে তোমার কাছে ফিরে আসবে। জারিফ খান, এই জারিফ খান যার জন্য আমি কোটি টাকা রিস্ক নিয়ে একটার পর একটা হিট সিনেমা দিয়েছি, সেই ছেলে কিনা বলে আমি কোনো ডিরেক্টরের মধ্যেই পড়ি না। তোর বেয়াদব আর অকৃতজ্ঞ হলে কথা বলতে পারে কেন? এই যে মৌমিতা, ওকেও তো ফিল্মে আমি এনেছি, কই ও তো কখনো আমাদের সাথে বেয়াদবি করে না, চোখে চোখে রেখে কথা বলে না। ঠিক বলছেন, একটা ছবি বানাতে খরচ হয় 60 থেকে 70 লাখ টাকা, আর ও নিজেই দাবি করে 40 লাখ টাকা। তাহলে ছবিটা হবে কিভাবে? এই যে দেখেন, এই যে অমিতা দেখো, ফেসবুক, এ দেখ ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লিখে বেড়াচ্ছে। আমরা নাকি কোনো যোগ্যতাই নেই, আমরা নাকি অর্থহীন, তার নাকি নামে নাকি ছবি যায়, তাকে ছাড়া নাকি বাংলাদেশে কোনো ছবিই হয় না, সে ছাড়া নাকি কোনো হিরোই নেই। দুষ্ট গোলের চাইতে শূন্য গোল ভালো। এই বেয়াদবকে নিয়ে আমি আর কখনোই সিনেমা করবো না। আর মৌমিতা, তুমি যদি জারিফ খান ছাড়া অন্য কোনো হিরোর সাথে ছবি করতে রাজি না হও, আমি কিন্তু অল্টারনেটিভ ভাবতে বাধ্য হব। না না ভাইয়া, তেমন কিছুই না। আমি এর আগে কত হিরোর সাথে কাজ করেছি, ইনশাল্লাহ সামনে আরও করব। এরকম কত জারিফ খান আসলো আর গেল, তাতে আমার কি? এটা আমার প্রফেশন। রাই, বুদ্ধিমান মেয়ে তুমি, তোমার দিয়েই হবে। আমি সকল সংগঠনের সাথে কথা বলবো, ও সকল কাজ আমি বন্ধ করব। নতুন যতগুলো ছবি আছে সব বন্ধ করব। দরকার হলেও যতগুলো ছবি সাইনিং করছে সেইগুলো বন্ধ কিভাবে করতে হয় এটা আমি দেখে রাখবো। চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা জারিফ খানকে চলচ্চিত্রের সকল কার্যক্রম থেকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্রের সংগঠনগুলিও জারিফ খানকে নিয়ে আপাতত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনারা মৌমিতা খানের একটি বিশেষ ইন্টারভিউ দেখবেন। ষড়যন্ত্র কার আমার পিছনে লাগছে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি। আমি এটা দাঁত ভাঙা জবাব দেব। দেখি তোমাদের ক্ষমতা কত দূর। আমি জারিফ খান। হ্যালো, ভোরের আলো পত্রিকা থেকে বলছিলাম, একটু কথা বলা যাবে?
হয়েছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাকে কিছুই জানালে না। ঘটনার দিন তো তুমি সেখানে ছিলে, তারপর একটা বার মনে হলো না যে তুমি আমাকে একটু জানাও জিনিসটা? বিষয়টা তো আমি এত গুরুত্ব দিইনি, ভেবেছি ক্ষেপে আছে, ঠিক হয়ে যাবে। আমার ক্যারিয়ার কি হবে মমিতা? কিছু ভাবছো? দেখো, আমরা প্রফেশনাল মানুষ, প্রফেশনালি জিনিসগুলো হ্যান্ডেল করি। তার মানে কি, মানে তোমার সাথে আমার শুধু প্রফেশনাল সম্পর্ক, মানে এর বাইরে আমাদের মধ্যে আর কোনো কিছু নাই মমিতা? হ্যাঁ, তা তো বলিনি। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন বিয়ে করে ফেলি। বিয়ে? দেখো, এটা প্রফেশনাল দুনিয়া, এখানে প্রেম টেম বলে কিছু নাই। এখানে যতদিন মূল্য আছে ততদিন তুমি আছো। সব কিছু হারিয়ে আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আপনার হাত দিয়েই সিনেমার জগতে আমার যাত্রা শুরু, খ্যাতির চূড়ায় ওঠা। আজকে সব শেষ, সব কিছু আমার ধ্বংসের মুখে। তাই আজকে আপনার কাছে আবার ফিরে এসেছি। আমার এই বিপদের মুহূর্তে আপনি আমাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন। শোনো, নিজের ভুল সবাই বুঝতে পারে না। তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটা একটা আশার কথা। নিজের ভুল বুঝতে পারছো দেখে যে সবাই তোমারে ক্ষমা করে দেবে, সেটা তো নাও হতে পারে। খ্যাতির মুহে পড়ে আমার মধ্যে আসলে অহংকার চলে আসছিল। আসলে আমার তো সব শেষ, আমি কি আরেকটা সুযোগ পেতে পারি না? মানে আমার কি আর কোনো সম্ভাবনা নাই? আপনি কি আবার আমার জন্য কিছু একটা করতে পারেন না আঙ্কেল? দেখো, পূর্বের অবস্থানে তুমি যেতে পারবে কিনা সেটা তো আমি বলতে পারবো না। তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে যাও, সেখানে গেলে তারা তোমাকে আগের মতো গ্রহণ করবে, এটা আমি নিশ্চিত। এই বন্ধুদেরকেই তো আমি সবচাইতে বেশি নেগলেক্ট করেছি। আবার কোন মুখে ওদের সামনে যে দাঁড়াবো? বন্ধুরা হলো আয়নার মতো, তুমি তাদের সামনে গিয়ে দাঁড়ালে নিজেকে আরো স্পষ্টভাবে দেখতে পারবে। নিজের ভুলগুলি তুমি পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পারবে। তুমি যদি তোমার এই দুরবস্থা থেকে আবার আগের জায়গায় যেতে চাও, তাহলে তোমাকে তোমার বন্ধুদের কাছে যেতে হবে। মান অভিমান তোমার সাথে হয়েছে, এটা সত্য, কিন্তু দেখবে তারা তোমাকে ফেলে দিবে না, আমি নিশ্চিত। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আসি। হায় রে মানুষ, হ্যাঁ, জীবনে এইরকম কত দেখলাম। মোহ, অহংকার, অহম্বোধ, তারপর সব শেষ।
দোস্ত মাফ করে দিস। কেমন আছিস? ভালো ভালো। হ্যাঁ ভালো আছি। কতদিন পর তোকে দেখলাম। আচ্ছা, অমৃতার কোনো খোঁজ খবর জানিস? তুই কি আমাকে তোর মতো ভেবেছিস যে মানুষের সাথে সম্পর্ক ছেড়ে দিব, কোনো যোগাযোগ রাখবো না? অমৃতার সাথে আমার সব সময় যোগাযোগ ছিল এবং এখনো যোগাযোগ আছে। তুই যখন আমাকে ফোন করলি যে আমি তোর বাসায় আসছি, আমি তখনই অমৃতাকে ফোন করেছি। ও চলে আসবে এখন, অনেকক্ষণ আগেই তো বলে রওনা দিয়েছে। ওই যে চলে এসেছে। কিরে তুই? আমি জানিস কখনো ভাবিনি যে আবার তোর সাথে দেখা হবে। কিরে তুই কোনো কথা বলতেছিস না কেন? ও হ্যাঁ, আমার পুরো রাগ স্বাভাবিক। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। তোর মতো স্বার্থপরের মুখে না অমৃতার নাম মানায় না। কাউকে নিজের ভালোবাসার অযোগ্য বলে মনে করতে হয় না। এখন দেখ, তুইও তো কারো না কারো ভালোবাসার অযোগ্য। ঠিক আছে, তোরা কথা বল, আমি তোদের জন্য খাবার রেডি করি। কেমন আছিস তুই? তুই তো চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারিস। মানুষ উপরের সিঁড়িতে ওঠার জন্য নিচের সিঁড়িগুলোর কথা ভুলে যায়, কিন্তু একটা বারের জন্য ভাবে না যে নিচের সিঁড়িগুলো না থাকলে তো মানুষ উপরে উঠতে পারতো না। আর আমি এতটাই বোকা যে তোর মতো একটা স্বার্থপর মানুষকে ভালোবাসছি সারা জীবন। আমার আবেগের সাথে খেলে অনেক ভালো অ্যাক্টিং শিখছিস তুই। গর্ব করা উচিত তোর নিজের প্রতি নিজের। ছি, আর অপমান করিস না, আমাকে মাফ করে দে। একটা রিকোয়েস্ট করি, তুই আমার সাথে ঠিক আগের ওই অমৃতা হয়ে থাকতে পারবি প্লিজ? খাবার রেডি, খেতে আয় তোরা।